মামার এমন প্রশ্নে ভাগ্নি চমকিত। গলার সুরে নেমে এসেছে ইতস্ততা। আমতা আমতা টেনে বলল, আমি কেন জ্বালাতে যাব? তোমার ছেলেই তো আমাকে জ্বালাচ্ছে। হৃদয় সন্ধ্যার মাথায় হাত রাখলো, নরম সুরে বলল, সম্পর্কে তুই আমার অনেক কিছু হোস, সব ছেড়ে তোকে আমি মা বলেই সম্বোধন করলে তোর কোনো আপত্তি আছে? সন্ধ্যা মাথা নিচু করে বামি ডানে দুলালো। বেশি কিছু বলবো না, এক লাইনে বলছি, আমি জানি আমার মা যথেষ্ট বুদ্ধিমতী, সে ঠিক বুঝে নিবে। সন্ধ্যা ডান দিকে মাথা কাত করে আচ্ছা বুঝালো। হৃদ বলল, তুই যেমন রাতের উপস্থিতিতে নিজেকে ভয়ের মধ্যে সিটিয়ে নিচ্ছিস, রাতও তেমন তোর অনুপস্থিতিতে নিজেকে আমাদের সবার কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে। এর ফলাফল কিন্তু ভয়ানক হতে পারে। এমনও হতে পারে ও নিজেই নিজের শরীরের সাথে ভয়ানক কিছু করে ফেলেছে। হৃদয় নিজের স্বল্প বাক্য শেষ করে উঠে পড়ল। ঠোঁটে তার আগমনী বিজয়ী হাসি। কিছু মানুষ আছে যে নিজের ক্ষতিটা খুব সহজেই পুষিয়ে নিতে পারলেও প্রিয় মানুষটার নগণ্য আঘাতটাও সহ্য করতে পারে না। এই মুহূর্তে হৃদয় সন্ধ্যাকে সেই কিছু মানুষগুলোর দলেই ফেলল। প্রায় 1.5 ঘন্টা ধরে রাত সন্ধ্যার দরজার সামনে হাঁটাচলা করে নিজের রুমে ফিরেছে। কেন জানি ছোট্ট একটা নক করার সাহসটা জাগিয়ে তুলতে পারেনি। নিজের চেয়ার টেবিলের সামনে থম মেরে রইল। এই জায়গায় বসে কত অদ্ভুত অদ্ভুত আবদারে রাতের ঘুম নষ্ট করেছে তার হিসেব নেই। অনেকগুলো দিনও পেরিয়ে গিয়েছে দুজনের, আর খাতা কলম নিয়ে বসা হয় না। রাত একটা চেয়ার টেনে বসে পড়ল। টেবিলে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করতেই পাশের চেয়ারটা সরে যাওয়ার শব্দ। রাত মাথা উঁচু করে তাকালো। সন্ধ্যা বসে আছে। সত্যি কি সন্ধ্যা নাকি মনের ভ্রম? সন্ধ্যা বুক ভর্তি সাহস ভরে বলল, সরি বলো। সন্ধ্যার দিক থেকে এমন প্রশ্ন ছুড়ে আসায় রাত বাকরুদ্ধ। নির্বাক চোখে চেয়ে আছে সন্ধ্যার দিকে। কি হলো? সরি বলো। কেন? তুমি আমার সাথে বাজে ব্যবহার করেছো, তাই। আমি কেমনে এমনি করেছে? সন্ধ্যা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। আবার ঝগড়া করছো তো? তোমার আব্বুর কাছে নালিশ করব। কর। আমি কিন্তু আবার চলে যাব। যা। সন্ধ্যা বিরক্ত হয়ে পা চালালো, তবে বাইরে নয়, রাতের বিছানায় শুয়ে পড়ে বলল, আমার এখন ঘুম পাচ্ছে, এখন ঘুমিয়ে নি, সকালে যাব। রাত সন্ধ্যার কাছে এসে বলল, তুই আমার রুমে কেন ঘুমাবি? তোর রুম নেই? না, দান করে দিয়েছি। তাতে আমার কি? তোর আমার রুমে জায়গা নেই, যা এখান থেকে। যাব না। কি করবে? তুই যাবি না তো? সন্ধ্যা মুখ বাঁকিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। রাত ওর দিকে তাকিয়ে রইল। কিছু সময় পার করলো। কাঁধে হাত রেখে ওকে সোজা করে শোয়ালো। সন্ধ্যা কপাল কুঁচকে বিরক্ত প্রকাশ করতেই রাত ধপ করে ওর ওপর শুয়ে পড়ল। সন্ধ্যা সূক্ষ্ম আর্তনাদে বলল, ও মা গো, তোমার মেয়েকে মেরে ফেললো গো, মেরে ফেললো। তোমার কি জায়গার অভাব পড়েছে রাত ভাইয়া? সন্ধ্যা বেশ বল প্রয়োগ করেও রাতকে সরাতে পারছে না। রাতের দিক থেকেও কোনো নরম চরণ নেই, শিথিল ভাবে শুয়ে আছে। সন্ধ্যা আচমকাই সন্দেহ নিয়ে চিৎকার করে উঠল, রাত ভাইয়া, তুমি কি অজ্ঞান হয়ে গেলে? হলে তো হলে আমার উপর এসেই হতে হলো। এখন তো তোমার ভারে আমিও অজ্ঞান হয়ে যাচ্ছি। সন্ধ্যার চিৎকারে রাতের দিক থেকে কোনো সাড়া শব্দ নেই। নিঃশ্বাস আসছে তো মানুষটার। সন্ধ্যার মনে জড়ো হচ্ছে ভয়রা। সত্যি সত্যি অজ্ঞান হলো নাকি? কিন্তু কেন? অজ্ঞান হওয়ার মতো তো তেমন কিছুই ঘটেনি। তাহলে অতি সুখে অজ্ঞান হতেও পারে। যদি অতি সুখে যদি পাথর হয়, তাহলে অতি সুখে অজ্ঞান হবে না কেন? গুরুজনদের প্রবাদ বাক্যে এই প্রবাদটাও রাখা উচিত ছিল। সন্ধ্যা ছোট্ট আফসোসের নিঃশ্বাস ছাড়ল। কিছুক্ষণের জন্য ভাবনায় হারিয়ে গেলেও পরক্ষণে সে বাস্তবে ফিরে এলো। রাতের দু বাহু চেপে ধরে চিৎকার করে ডাকলো, ও রাত ভাইয়া, ওঠো না। তোমার জ্ঞান ফেরাতে হলেও তো আমাকে সরতে হবে। তুমি না সরলে আমি পানিটা আনবো কিভাবে? সন্ধ্যা নিজেদের রুমের বন্ধ দরজাটার দিকে চেয়ে আছে। ইস, কেন যে সে দরজাটা লাগিয়ে নিয়েছিল। এখন তো কাউকে ডাকলেও শুনবে না। যদি শুনেও ভেতরে আসবে কি করে? দরজাটা তো তাকেই খুলতে হবে। সন্ধ্যা মুখটা আধার করে আরেক দফা চেঁচিয়ে উঠল। রাতের কানের দ্বারে। এবারও রাত শিথিল, তবে ডান হাতটা নড়ে উঠল। উড়ে গিয়ে পড়ল সন্ধ্যার মুখে। মুখ বন্ধ করে বিরক্ত সুরে বলল, দেখছিস তো ঘুমাচ্ছে, তো কেন ডিস্টার্ব করছিস? একটু চুপ করে থাকতে পারিস না? আমার কান ছালাফালা করে ফেলেছিস। আমাকে কি তোর বয়রা মনে হয়? আর একটা চিৎকারও যেন না হয়। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো, তুইও ঘুমা। রাত নিজের বিরক্ত, ঝাড়ি, আদেশ, অনুরোধ সব একসাথে ঢেলে দিল সন্ধ্যার উপর। পুনরায় আগের ন্যায় নীরব। হাতটা তখন সন্ধ্যার মুখেই পড়ে আছে। সন্ধ্যা অবাক, এমন ভাবে চেয়ে আছে যেন রাত আরো কিছু বলবে, আরো একটু
অবাকের মধ্যে বিচরণ করবে, কিন্তু রাত তা করেনি। সে আর একটা বুড়িও মুখে ফুটায়নি। গভীর নিঃশ্বাসে চোখ বন্ধ তার। রাতের কার্যক্রম সন্ধ্যা আর হজম করতে পারল না। ঝটকা দিয়ে রাতের হাত সরিয়ে নিল। মুক্ত মুখে গরম ফুলকি নিয়ে বলল, আমাকে ভর্তা বানিয়ে তোমার ঘুমানো হচ্ছে? জেগে থেকে এমন অভিনয়! শরীরের উপর অর্ধেক পাহাড়ের বোঝা দিয়ে বলছো ঘুমাতে? আমার সাথে মজা করা না? এক্ষুনি সরবে, না হলে কিন্তু নিচে ফেলে দিব তোমায়। সন্ধ্যার কথায় রাত মুচকি হাসলো। নিজের হাত জোড়া দিয়ে ওর কোমর পেঁচিয়ে ধরল। বুকের খাদে গভীরভাবে নাক ঠেকিয়ে হামি টানল। আধ গুলিতে বলল, পারলে সরা। সন্ধ্যা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রাতকে সরাতে পারছে না। এত চেষ্টা, এত চিৎকার, এত পক পক যেন রাতের গায়ে পড়ছে না। সে গভীর ঘুমে আচ্ছন্ন। ভারী নিঃশ্বাসের শব্দেই বোঝা যাচ্ছে ঘুমের দেশের কতটা গভীরে পৌঁছে গিয়েছে। কোনো এক রঙিন স্বপ্নে ডুব দিয়েছে। সাধারণত গভীর ঘুমে মানুষের শরীর অসাড় হয়ে থাকে। হাত পা সহ পুরো শরীর অবশ এবং দুর্বলতায় ভোগে। ফলে চাইলে একজন ঘুমের মানুষকে নাড়ানো যায়, কিন্তু রাতের মধ্যে এর একটাও ঘটল না। সে যত ঘুমের দেশে তলিয়ে যাচ্ছে, তত সন্ধ্যাকে শক্তভাবে জড়িয়ে নিচ্ছে। সন্ধ্যার মনে হলো কোনো সাপের পেটের ভেতরে ঢুকে যাচ্ছে। গরমে ঘেমে নিয়ে যাওয়ার উপক্রম। এভাবে কি ঘুমানো যায়? সন্ধ্যার কান্না পেয়ে গেল। এইটুকু মেয়ে হয়ে সে এত বড় একটা বুড়োকে বিয়ে করলো। কোথায় আদর শখ করবে তা না, শুধু কষ্টই দিচ্ছে। সন্ধ্যা ঝরঝর করে পড়া চোখের পানি নিয়ে বিড়বিড় করলো। বিয়ে মানে কষ্ট, কষ্ট আকাশ সমান কষ্ট। সারা রাত নির্ঘুমে রাত কাটালো সন্ধ্যা। মেজাজ পুরোই খিটখিটে। একে তো তার ঘুম হয়নি, তার উপর পুরো শরীরে ব্যথারা বিনবিন করছে। মনে হচ্ছে হাত পা নাড়ানোই যাচ্ছে না। যেখানে শরীরের কোনো অংশ কিছু সময়ের জন্য একভাবে রাখা হলে ঝিনঝিন ধরে, সেখানে সে সারাটা রাত একভাবে কাটিয়েছে। তার উপর একটা আটার বস্তা, না এটা বললে ভুল হবে, 100 টনের আটার বস্তা বয়েছে। কিরে, খাচ্ছিস না কেন? মায়ের ঝাড়িতে সন্ধ্যার মেজাজ আরো খিটখিটে হয়ে গেল। মুখে কিছু না বলে খাবার ছেড়ে উঠে পড়ল। পা চালিয়ে চলে গিয়েও আবারও উল্টো পথে ফিরে এলো। রাতের প্লেটে পানি ঢেলে দিল। সন্ধ্যার আকস্মিক কাণ্ডে সকলে চমকে গেলেও রাতের কিছু হলো না। সে মুখ ভর্তি হাসি নিয়ে বলল, আম্মু, ভেজা পরোটা খেতে হেভি টেস্টে, কেমন একটা রসালো রসালো স্বাদ। তোমরা ট্রাই করতে পারো। সে মুখ ভর্তি হাসি নিয়ে বলল। রাত নিজের রসালো বাক্য শেষ করে এক টুকরো পরোটা মুখে বলল। রাত অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। শার্টের বোতাম লাগিয়ে গলায় টাই বাঁধল। হাতের আঙুলের সাহায্যে চুলটা ঠিক করলো। গায়ে সুগন্ধি মেখে নিল। সন্ধ্যা রাগ আর চোখে গাঢ় ঘুম নিয়ে ঝিমোচ্ছিল। ফাঁকে ফাঁকে রাতের সাজ দেখছে। রাত পকেটে মানিব্যাগটা ঢুকিয়ে হাতে ঘড়ি পড়তে পড়তে বেরোবে। তখনই সন্ধ্যা রাস্তা আটকালো। কিছু বলবি? সন্ধ্যা চুপ। রাতের মুখের দিকে গভীর দৃষ্টি, এমন ভাব যেন রাত ওর চোখের ভাষায় পড়ে নেক, আর আজ চোখের ভাষায় মনের কথা প্রকাশ পাক। সবসময় কেন কণ্ঠে সুরে প্রকাশ পাবে? মাঝে মাঝে কি চোখ কথা বলতে পারে না? কিছু না বলে সামনে দাঁড়ালি কেন? আমার লেট হচ্ছে সন্ধ্যা। কিছু লাগবে? লাগলে বল, আসার সময় নিয়ে আসবো। রাতের এমন কথায় সন্ধ্যার গাঢ় দৃষ্টি হালকা হয়ে এলো। কি চাইছে সে, আর কি পাচ্ছে? না দূরে সরিয়ে দিচ্ছে, না কাছে টেনে নিচ্ছে। যে কোনো একটা হওয়া উচিত। এখন কি আমাকে মুখ ফুটে বলতে হবে, মুভির মতো তুমিও আমায় একটা চুমুক খেয়ে যাও? রাতের ঘড়ি পড়া শেষ। বের হওয়ার পূর্ণ প্রস্তুতি নিয়ে সন্ধ্যার ডান গালে হাত রাখলো। ঠোঁটে স্মিত হাসি নিয়ে বলল, মনে পড়ছে না? ভুলে গেছিস? এতে মন খারাপের কি আছে? যখন মনে পড়বে তখন কল করে নিস। সন্ধ্যার আগের রাগটা এবার ঝাঁজ থেকে তেতোতে রূপ নিল। মুখ ভার করে সরে দাঁড়ালো। রাত পা ফেলে চলে যাচ্ছে। সন্ধ্যা উল্টো ঘুরে থেকেই বলল, তোমার অফিসের উপর ঠাডা করুক। রাত কি শুনলো সন্ধ্যার পিরপিরানি? অবশ্যই শুনেছে, না হলে ঠোঁট টিপে হাসছে কেন? ডিনার শেষ হয়েছে প্রায় ঘন্টাখানিক আগে। হৃদা নাচ সহ হয়ে আছে, হাতে কবিতার বই। কোনো কালেই সাহিত্যের প্রতি তার আকর্ষণ ছিল না, তবে তার একাকিত্বের সময়ের অনেকটা সময় কাটিয়েছে এই বইয়ের মাধ্যমে। ভালো লাগা থেকে নয়, ভালো লাগাতে তার স্যার তার হাতে বেশ কয়েকটি বই তুলে দিয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে একসময় অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাসটা এতটাই ঝুঁকে বসেছে যে রাতে ঘুমানোর আগে বইয়ের চোখ না বুলালে তার ঘুম আসে না। সেই অভ্যাস থেকেই সে এখন বই নিয়েছিল, কিন্তু চোখটা যে তার বইয়ের কালো রঙের অক্ষরগুলোতে আটকাচ্ছে না, বারবার অন্যদিকে চলে যাচ্ছে, তার সহধর্মিনীর দিকে। অযত্নে পড়ে থাকা চুলগুলোকে যত্নে আনায় ব্যস্ত সে। কালো চুলের মাঝখানে হঠাৎ হঠাৎ সাদা আলু
চুলের লুকোচুরিটা বেশ উপভোগ করছে রিদান বইয়ের পাতা বন্ধ করে মনোকণ্ঠে বলল, তোকে আর দরকার নেই আমার। ভালো লাগার সঙ্গী তো এখন আমার সামনে। চাইলেই যখন তখন নেশায় ডুব দিতে পারি। এখন থেকে তোর ছুটি। রিদান হালকা শব্দে বইটি পাশে রেখে নিজের অর্ধাঙ্গিনীর কাছে এগুলো নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলল, তোর অযত্নে পড়ে থাকা জিনিসগুলো আমার আয়ত্তেই থাক। যত্ন করার দায়িত্ব আমার। তিয়ামতির হাত থেকে চিরুনিটা নিয়ে ওর চুল আছে, চুলে বেনি পাকিয়ে বলল, আমার সেই ছোট্ট তিল তুই। চুলে পাক ধরে চামড়ায় ভাঁজ পড়লেও তুই আমার সেই ছোট্ট তিলই থাকবি। মানুষের বয়স বাড়লেও ভালোবাসা বাড়ে না। আমার ভালোবাসা এখনো সেই কচি রঙেই আছে। আর তার ভালোবাসার মানুষটাও। তিয়ামতি লজ্জায় লাল। তার হৃদয় যে এমন মধু বাক্যও বলতে পারে তা তো তার কখনো জানা হয়নি। রিদান তিয়ামতিকে আরো কিছু বলবে, কিন্তু তখনই নজর পড়লো আয়নাতে। তিয়ামতির কাছ থেকে সরে এসে দরজায় দাঁড়ালো, দরজা মেলে পড়ল। তুই আগে যেমন নির্দ্বিধায় মায়ের রুমে ঢুকতি, এখনো সেভাবেই ঢুকবি। মনে রাখিস, তোর দায়িত্ব তোর, আমার দায়িত্ব আমার। আমি এসেছি বলেই তুই তোর দায়িত্ব আমার উপর ছেড়ে হাত গুটিয়ে বসে থাকবি, তা হবে না। যা, মাকে ওষুধ খাইয়ে আয়। সন্ধ্যার মন অশান্ত, সাথে হাত পা মেজাজ সব অশান্ত। একবার খাটে গিয়ে বসছে তো আরেকবার ধপ ধপ করে পা ফেলে হাঁটাচলা করছে। কয়েকবার বারান্দায় গিয়ে খোলা আকাশের সাদা চাঁদের রূপলি আলোতে নিজেকে মাখিয়েও নিয়েছে। তাতেও তার অশান্ত মন কিছুতেই শান্ত হচ্ছে না। কোনোভাবেই নিজেকে শান্ত করতে না পেরে ওয়াশরুমে ঢুকে গেল। মুখ ধুলো, পা ধুলো, হাত ধুলো। হাত ভিজিয়ে গলা, পেট, পিঠ, ঘাড় সব মুছে নিল। চুলটাও ভিজিয়ে আবারও রুমে ঢুকলো। খাটের অপর পাশের মানুষটাকে দেখে সন্ধ্যার এবার গা জ্বলে উঠছে। ইচ্ছে করছে পানির টাঙ্কিতে ডুবে থাকতে। রাত খাটের শেষ সীমানায় গা এলিয়ে ফোন টিপছে, গভীর মনোযোগী। ক্ষণে ক্ষণে হেসে উঠছে, কিন্তু হাসির কারণটা ফোনের জন্য না, সন্ধ্যার কাণ্ডে। তবে এটা সন্ধ্যাকে বুঝতে দিলে তো। সে আর চোখে সন্ধ্যার চালিয়ে যাওয়া সব খুঁটিনাটি সব দেখছে। তা সন্ধ্যা আন্দাজও করতে পারছে না, করবে কিভাবে। মেজাজ এমন তিরিক্ষি থাকলে পরিষ্কার জিনিসও ধোঁয়াশা হয়ে যায়। সন্ধ্যার রাগ কমাতেই গোসল করে ফেলেছে। এতেও সে রাতের দৃষ্টির ফোন থেকে সরাতে ব্যর্থ। রাগে অভিমানে নিজেই ওর পাশে গিয়ে বসলো। তার হাতেও ফোন। ফোনে একটু মনোযোগ দিতেই মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো। রাতের দিকে ঘাড় ঘুরিয়ে পড়লো। রাত ভাইয়া, দেখো আবির আমাকে নিয়ে কি স্ট্যাটাস দিয়েছে। আমি কত ভালো। টান টান হয়ে শুয়ে পড়তো। সন্ধ্যা নিজের বাক্যের শেষাংশ গিলে নিয়ে বলল, মানে? রাতের কোনো কথা খরচ করলো না। সন্ধ্যার দুপা নিচের দিকে টান দিতেই ও আশ্রয় থেকে পুরো শোয়া হয়ে গেল। সন্ধ্যাকে কি হচ্ছে তা বোঝার সময়টুকু না দিয়ে ওর উপর নিজের শরীরের ভার ছেড়ে দিল। আগের রাতের মতো দ্বিতীয়বারের নয়, প্রথমবারেই ওর কোমর জড়িয়ে নিয়েছে। রাত ভার কণ্ঠে বলল, গুড নাইট। রাতের এমন অদ্ভুত আর বিরক্ত কাণ্ডে সন্ধ্যার ভিত্তি চলে যাচ্ছে। প্রচন্ড ঝাঁজ ছেড়ে খেয়ে উঠলো। নিজের যা ইচ্ছে হচ্ছে তাই করে যাচ্ছ। সরি বলছি, আদর সোহাগের নাম নেই, আবার কোনো নিস্তারও নাই। তোমার ঘুম পেলে ঘুমাও, আমাকে জ্বালাচ্ছ কেন? রাত মাথা উঁচু করে সন্ধ্যার রাগী মুখটার দিকে চেয়ে রইল। সন্ধ্যা কপাল কুঁচকে বলল, অন্যের স্বামীরা বউকে পিটায়, তাই তার শরীরে ব্যথা করে। আর তুমি কি না না পিটিয়েও আমার শরীরে ব্যথা করে দিচ্ছ, আমার ঘুম কেড়ে নিচ্ছ। তুই যে আমার ঘুম কেড়ে নিয়েছিলে তার কি হবে? মাত্র এক রাত ঘুমোতে না পেরে আমার উপর রাগ ছাড়ছিস, আর আমি 17টা রাত নির্ঘুম কাটিয়েছি। আমি কখন তোমার ঘুম কেড়ে নিলাম? যে রাতে শাওনকে বিয়ে করবি বলে নেচে বেড়াচ্ছিলে, সে রাত থেকে আমার প্রতিটি রাত নির্ঘুমে কেটেছে। আমি তো না জানি তোর সাথে অমন করেছিলাম, কিন্তু তুই জেনে বুঝে করেছিস। কিভাবে পারলি এতগুলো রাত আমাকে ছাড়া কাটাতে? আমি তো পারিনি। তুমি প্রতিশোধ নিচ্ছ? না, তোকে বোঝাচ্ছে। আমি তো তোমাকে জেগে থাকতে বলিনি, তুমি জেগেছিলে, সেটা তোমার দোষ। তোমার দোষের শাস্তি আমি কেন পাবো? রাত সন্ধ্যার বুকে মুখ গুজে বলল, আমিও তো তোকে জেগে থাকতে বলিনি, তাহলে জেগে আছিস কেন? তুমি তো ঘুমাতেও দিচ্ছ না। দেবো না। সন্ধ্যা কাঁদো কাঁদো গলায় বলল, আমার খুব ঘুমাতে ইচ্ছে করছে। আর 15টা রাত নির্ঘুমে কাটা, তারপর 24 ঘন্টা ঘুমিয়ে কাটাস। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাকে অবলা পেয়ে অত্যাচার করছো। আমি তোমার নামে কেস করব। কর। তোমাকে জেলের ভাত খাওয়াবো। আচ্ছা। তোমাকে মোটা মোটা ডান্ডার বাড়ি খাওয়াবো। ওকে। সন্ধ্যার ঝাড়ি তুলে পড়ল, রাত ভাইয়া, শুনছি। আমি ঘুমাবো। ঘুমা। এভাবে কি ঘুমানো যায়? আমি কাত হয়ে শুবো, গায়ে চাদর টানবো, তারপর ঘুমাবো। রাত আবারও মুখ উঁচু করলো।
বাজকটা টিপে বলল। আজ থেকে তুই আমার বিছানা, আমি তোর চাদর। নে এবার ঘুমা। সন্ধ্যার আগে দুঃখে রাতের চুল টেনে ছিঁড়ে ফেলল, পিঠে নখের দাগ বসিয়ে দিল, চিৎকার করে কানের পর্দা ফাটিয়ে দিল। তবু রাতের হাতের বাঁধন থেকে ছুটতে পারলো না। এই নিয়ে নবার মায়ের রুমে ঢুকলো রাত। তিয়ামতি আর রিদান সন্দেহের চোখে তাকালো। রিমা আবার প্রশ্ন করেই ফেললো। তোর কি পেটে অসুখ করেছে রাত? তখন থেকে রুমে ঢুকছিস আর বেরোচ্ছিস, মুখে কোনো কথা নেই। পেটে অসুখ হলে তো বাথরুমে ঢুকবি আর বেরোবি, কিন্তু তা না করে এখানে ঢুকছিস আর বেরোচ্ছিস। দেখছিস না আমরা লুডো খেলছি? ফুফির কথায় বেশ অস্বস্তিতে পড়ে গেল সে। তার কি দোষ? তার বিছানায় তো তার রুমে না থেকে মামির কোলে ঘাপটি মেরে বসে আছে। খেলায় তো সে নেই, তবু কেন তার এখানে পড়ে থাকতে হচ্ছে? সে কি বুঝছে না তার চাদর তার জন্যই মনের অসুখ নিয়ে ঢুকছে আর বেরোচ্ছে? ঘন্টাখানেক হবে তিয়ামতির রুমে লুডো খেলার আসর জমেছে। স্বামী ভার্সেস বউ। লুডোর কোর্ট যেহেতু 4 জনের জন্য বরাদ্দ, সেহেতু সন্ধ্যা আর রাত বাদ পড়েছে। তবে বাদ পড়ার আরেকটা কারণ ছিল, রাত নিজে মুখে খেলতে অস্বীকার করেছিল। রাতের দিক থেকে কোনো উত্তর না পেয়ে রিমা আবার বলল। তুই না বললি কাল সকাল সকাল বের হতে হবে? তাহলে এখন এখানে কি করছিস? যা ঘুমোতে যা। ফুফির কড়া গলা আর আদেশে রাত অনিচ্ছার পা চালিয়ে বেরিয়ে এলো। তবে বিছানার ধারে এসে আদেশ পালনে ব্যর্থ। গুটি গুটি পা ফেলে সে আবারও মায়ের রুমে হাজির। ফুফিকে প্রশ্ন করতে সুযোগ না দিয়ে নিজেই বলে উঠল। আম্মু, আমি কিন্তু কাল অনেক সকালে অফিসে যাব। তিয়ামতি ছেলের দিকে তাকালো। তাকে দমিয়ে রেখে রিমার পাল্টা প্রশ্ন। এক কথা কতবার বলবি? তোর কি মনে হয় বাংলাদেশে শুধু তুই একাই সকালে উঠিস, যে সবাইকে বলে বলে বেড়াচ্ছিস? খেলার মজাটাই নষ্ট করে দিচ্ছিস। রাত মায়ের দিকে করুণ দৃষ্টি ফেললো। ছেলের মনের অবস্থা বুঝতে পেরে সন্ধ্যাকে বলল। অনেক রাত হয়েছে সন্ধ্যা, যা ঘুমিয়ে পড়। আমার এখন ঘুম পায়নি, পরে ঘুমাবো। তিয়ামতি সন্ধ্যাকে নিজের থেকে সরালো, কণ্ঠস্বর শক্ত করে বলল। এক্ষুনি ঘুমাবি। আর তুই তো খেলছিস না, তাহলে এখানে তোর কাজ কি? আমি খেলা দেখব। সন্ধ্যা, আমি কিন্তু যেতে বলেছি। সন্ধ্যা এবার জোরালো ভাবে বলল। ঘুমাবো না আমি? তোমার ছেলের সাথে তো কখনোই না। তোমার ছেলে কি আমাকে ঘুমাতে দেয়? সারা রাত জাগিয়ে রাখে, আমার উপর অত্যাচার করে। রাতে তোমার ছেলের জন্য ঘুমাতে পারি না, দিনের বেলা ব্যথার জন্য ঘুমাতে পারি না। আমি থানায় যাব, আগে তোমার ছেলের নামে কেস করব, তারপর শান্তিতে ঘুমাবো। সন্ধ্যার এক দফে সবটা বলে যখন থামলো, তখন পুরো পরিবেশ থমকিত। সকলে চক্ষু তার দিকে। সিকান্দার সাহেবের হাতে গুটি, ঘর গুনছিলেন। মেয়ের দুঃখের কথা শুনে মাঝপথেই আটকে আছেন। রিমা বসা থেকে উঠে দাঁড়ালো, মেয়ের শরীর হাত দিয়ে বলল। কোথায় মেরেছে দেখা আমাকে, দরকার হলে আমিও তোর সাথে থানায় যাব। সন্ধ্যা মায়ের হাত ছড়িয়ে আদাস গলায় বলল। মারলে তো দাগ পাবে আম্মু, তোমার ভাতিজা তো সারা রাত আমার উপর। রাত সন্ধ্যার মুখ চেপে ধরেছে, কানে ফিসফিস করে বলল। মাথার বুদ্ধি কি সব পানির সাথে কে ফেলেছিস? আম্মু, আব্বু, শ্বশুর শাশুড়ির সামনে সব কি বলছিস? সন্ধ্যা নিজেকে ছাড়ানোর জন্য রাতের হাত খামচে ধরল। ঠিক তখনই রুম অন্ধকার। রিদান লাইটের সুইচে হাত রেখেই বলল। রুমে আলো আসার পূর্বেই তুই তোর বউকে নিয়ে বের হ। রাত অন্ধকারে বাবার দিকে কৃতজ্ঞের হাসি দিল, সন্ধ্যাকে কোলে তুলে নিল। রাত ভাইয়া ছাড়ো বলছি, আমি আর এক রাতও জেগে কাটাতে পারবো না। তুমি আমার উপর এমন জোর করতে পারো না। সন্ধ্যার বাক্যের পিঠে রাত জোরালো হাসি হেসে বলল। জোর করে অধিকারটা তো তুই আমাকে দিয়েছিস, ভরে যাস না। বিয়ে তুই করতে চেয়েছিলি, আমি না। সন্ধ্যা আরো কয়েকটি নির্ঘুম কেটে গিয়েছে। এর মধ্যে সে জেগে জেগে নানা প্ল্যানও করে ফেলেছে। প্রতি রাতে সে নতুন নতুন প্ল্যান সাজায়, কিভাবে রাতের হাত থেকে মুক্তি পাবে। কিন্তু তার কোনো পরিকল্পনায় সফল হয় না। শুরু হওয়ার আগেই রাত ধরে ফেলে। সন্ধ্যার একের পর এক পরিকল্পনায় বিফলের ফলে সে সিদ্ধান্ত নিয়েছে রাতকে খুন করবে। কিন্তু কিভাবে করবে তা ঠিক করে ফেলেছিল। যদি হুট করে রাত ভাইয়ার সাথে কথা বলতে ইচ্ছে করে, ছুতে ইচ্ছে করে, তখন রাত ভাইয়াকে কোথায় পাবে? এই প্রশ্নের উত্তর না পাওয়ায় সন্ধ্যার আবারও সব পরিকল্পনা ঘেটে গেল। অফিস শেষে রুমে প্রবেশ করে সন্ধ্যাকে রুমে পেল না রাত। চিৎকার করে ডাকতেই ওয়াশরুম থেকে উত্তর পেল। তুই এবারে গোসল করছিস? না, তোমাকে মারার প্ল্যান করছি। বাহ, কে দিয়ে মারবি ঠিক করলি? আর আমার লাশটা কোথায় রাখবে? তোমাকে কেন বলবো? বলবি না তো? না। সাথে সাথে বাইরের থেকে সিটকিনি লাগানোর শব্দ। সন্ধ্যা পানিটা বন্ধ করে দরজাটা খোলার চেষ্টা করলো। তুমি বাইরে থেকে লাগবে কেন? বলবো না। রাত এবার লাইটটা অফ করে দিল। সাথে সাথে সন্ধ্যার চিৎকার। বলবো। রাত দরজার পাশের দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো, ঠোঁটে দুষ্টু হাসি। এখন বললেও খুলবো না। কেন? তুই খুলবি বলে। আমি তো খুলেই দাঁড়িয়ে আছি। হুম,
দরজা নয়, অন্য কিছু। কি? বড় কাপড় খুলে ফেল। সন্ধ্যার কণ্ঠ নিভু হয়ে এলো। বড় কাপড় মানে? তোর ভাষায় বললাম, তাও বুঝিস নে? মুভিতে দেখিস নে বড় কাপড় ছেড়ে ছোট কাপড় পরে সুইমিং পুল থেকে উঠে আসে? তুই না হয় ওয়াশরুম থেকে বের হবি। ছি, তুমি কি লুচু রাত ভাইয়া? পৃথিবীতে যত লুচু মানুষ আছে তুমি সবার থেকে নিকৃষ্ট। তোমাকে বিয়ে করাই ভুল হয়েছে। তাহলে তালাক দিয়ে দে, তারপর ফেসবুক স্ট্যাটাসে লিখবি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লুচু বড় হওয়ায় আমি ওয়াশরুমে অর্ধেক গোসল করা অবস্থায় স্বামীকে 3 তালাক দিয়ে দিলাম। পোস্ট আপলোড হওয়ার সাথে সাথে দেখবি তোর তথাকথিত আবির, সায়ন, রবিন, সাজ্জাদ সকলে হাহা রিয়েক্ট দিয়ে তোর সামনে হাজির। রাত দেওয়াল ছেড়ে ড্রেসিং টেবিলের সামনে এগুলো। সারাদিনের ক্লান্তিতে শরীর ভিজে চিপচিপে। আজকাল গরমটা কি খুব বেশি পড়েছে, নাকি হঠাৎ মুক্ত জীবন ছেড়ে বাধা জীবনে চলে গিয়েছে বলে শরীরটা একটু বেশি নড়ে উঠেছে? ফ্রেশ হওয়া দরকার। রাত শার্টের বোতামে হাত রেখে বলল, কিরে, সারা রাত কি ওয়াশরুমে কাটাপিটি করেছিস? হুম। সন্ধ্যার এমন বন্ধ ঠোঁটের উত্তরে রাত ওয়াশরুমের দরজার ধারে এলো। ভ্রু সংকুচিত করে বলল, মানে? তুমি তো বের হতে দিচ্ছ না, তাহলে কি করব? তুমি কি আসলে আমার রাত ভাইয়া, নাকি অফিস থেকে অন্য লোকের সাথে বদল হয়ে গিয়েছে? রাতের ক্লান্ত শরীর হঠাৎ করেই নড়ে উঠল। শরীর ঝাঁকিয়ে হেসে উঠেছে। হাসির শব্দের তালে তাল রেখে বলল, মুভি নিয়ে তোর এত গবেষণা? সব তো আমার উপর দিয়ে যায়। আজ আমি একটু করতে চাইলাম বলে আমাকে বদলি করে দিলে। হুম। শার্টের শেষ বোতামটা খুলতে খুলতে বলল, জলদি বের হ। রাত বাহিরের সিটকিনি খুলে দিয়ে অপেক্ষা করছে, কিন্তু সন্ধ্যার বের হওয়ার নাম নেই। রাত আরো কিছু সময় অপেক্ষা করলো। ভেতর থেকে পানির তো কোনো শব্দ পাচ্ছে না, নিশ্চয়ই কৌশল শেষ। তাহলে বের হচ্ছে না কেন? রাতের সন্দেহ দৃষ্টি ফিরিয়ে দেওয়া দরজায় নিজেই খুলে ঢুকবে কি ঢুকবে না দোটানায় পড়ে গেছে। ঢোকার আগে আরেকবার ডেকে উঠলো। এবার ভেতর থেকে সাড়া পাচ্ছে, তবে সন্ধ্যার কণ্ঠে নয়। দরজা খুলে যাচ্ছে। সন্ধ্যা মাথা নিচু করে বের হয়ে আসতে রাত ওর বোতাম খোলা শার্টের 2 অংশ দিয়ে সন্ধ্যাকে ঢেকে নিল। নিজের মধ্যে লুকিয়ে নেওয়ার প্রবল ইচ্ছেতে ব্যস্ত। দ্রুত কণ্ঠে বলল, আমি মজা করেছিলাম, তুই সত্যি ভেবে নিলে? পুরো রুমে লাইট জ্বলছে, দরজাটাও খোলা। এখন যদি কেউ চলে আসে কি হবে ভাবতে পারছিস? রাত অস্থির চিত্তে খোলা দরজায় তাকালো। কেউ আসুক বা না আসুক, তবু মন বলছে এই বুঝি কেউ চলে এলো। সন্ধ্যা 2 হাতে রাতের গলা জড়িয়ে ধরেছে। চোখের পানি স্রোতের সাথে তাল মিলিয়ে ফুঁপিয়ে উঠল। সন্ধ্যার চোখের নরম পানি রাতের কাঁধে ঠেকতেই ওর বুক কেঁপে উঠল। আমি কি মজার ছলে কোনো অন্যায় করে ফেললাম? এক চাপা অপরাধ বোধ রাতের মনে শিখত। হ্যাঁ, অন্যায় করে ফেলেছে। না হলে সন্ধ্যা কাঁদছে কেন? তার বউটা তো তাকে জড়িয়ে কাঁদতেই পারে না, কিছুতেই না। রাত সন্ধ্যাকে গাঢ়ভাবে জড়িয়ে ধরল। চোখের কোনটা তারও চিকচিক করছে। সরি রে, আমি সত্যি মজা করে বলেছিলাম। তুই যে আমার কথা মেনে নিবি তা আমি ভাবতেও পারিনি। কাঁদিস না প্লিজ। তোর চোখের পানির টুকরোগুলো আমার বুকে পেয়েছে, ধারালো হয়ে পেয়েছে। রাতের কণ্ঠ পেয়ে সন্ধ্যার কান্নার গতি কমার বদলে বেড়ে যাচ্ছে। ওর ঘামের শরীরটা আজ সেই চোখের পানিতে ধুয়ে দিবে। পবিত্র পানির পবিত্র গোসল। সন্ধ্যার ভুবানিতে রাতের ভেতরটা বিধ্বস্ত। ওর চোখের পানি কাঁধ বেয়ে খোলা বক্ষস্থলে নেমে এসেছে। রাত নিজের গাঢ় ছোঁয়া হালকা করে বলল, তুই তো ভারী লোভী মেয়ের সন্ধ্যা। আমি একটু ভালোবাসা দিচ্ছি বলে তুই আরো ভালোবাসা চাচ্ছিস? সামান্য অন্যের জন্য অসামান্য শাস্তি? শুধু বড় কাপড়টা তো খুলতে বলেছে, আর তো কিছু নয়। এমনও তো নয় যে আমি কোনো পরপুরুষ। তাও হয়তো আমার তো এখন মনে হচ্ছে তোকে বিয়ে করে ভুল হয়েছে। এমন লোভী বউ থাকার চেয়ে তালাক নেওয়াই ভালো। দেখি তালাকটা এবার দিয়ে দে। সন্ধ্যা রাতের কলা থেকে হাত সরালো। ভিজা চোখের গরম চাহনি ঢেলে দিয়ে বলল, তুমি একটা পচা, বেশি পচা, অনেক পচা, মরা চিকার মতো পচা। তুমি আমায় একটুও ভালোবাসো না। তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আই হেট ইউ, বেশি বেশি হেট ইউ। এখনো তো লাভ ইউ টু বললাম না, আবার হেট ইউ? দুটো একসাথে বলবো নাকি একটা একটা করে? আচ্ছা, কোনটা আগে বলবো বলতো? রাতে তাচ্ছিল্য ধ্বনিতে সন্ধ্যার রাগ তিক্ততে রূপান্তর হলো। নিজেকে ওর বাঁধন থেকে মুক্ত করলো। 2 পায়ে বৃদ্ধাঙ্গুলে ভর নিয়ে উঁচু হলো। চোখ দুটো বড় বড় করলো। ঠোঁট উল্টিয়ে আহ্লাদি সুর। তুমি আমার ঠোঁট কামড়ানো চুমু দাওনি, 6 কাপড় খুলতেও দাওনি, কথা দিয়ে কথা রাখুনি, আমার মন ভেঙে দিয়েছো। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। আমি তোমার নামে কেস করব, কঠিন কেস। গলায় দড়ি লাগিয়ে টানতে টানতে হাজতে পুড়বে। বাসি পচা তেলাপোকা মাখানো ভাত খাওয়াবে, চুল মেশানো শক্ত রুটি খাওয়াবে, খেতে না চাইলে জোর করে খাওয়াবে, পেট ফুটো করে খাওয়াবে। রাতের পায়ের বৃদ্ধাঙ্গুলে ভর দিয়ে দাঁড়ালো। দুজনের মধ্যে উঁচু নিচু ভাবটা
আবারও আগের ন্যায় সমান্তরাল করল। দুই ভ্রু নাচিয়ে বলল, আমি গেলে কিন্তু তোকেও যেতে হবে। আমি যা খাবো তোকেও খেতে হবে। অর্ধাঙ্গিনী তুই আবার যা হবে সমান ভাগ পাবি। সন্ধ্যা ড্রেসিং টেবিলের সামনে পড়ে থাকা গোলাকার মুখোদয়ের টুলটা রাতের সামনে এসে রাখলো। ওটাতে উঠে দাঁড়ালো। এবার রাতের থেকে লম্বায় বড়। রাতের চোখে চোখ রাখতে পারছে না, বিধায় একটু উবু হলো, কিন্তু তালাকটা উচ্চারণ করার সুযোগ পেল না। রাতের মুখ চেপে ধরে বলল, চুমুর জোরে লজ্জার আদরে ভাসতে যদি না চাস, এখনই শুদ্ধ রূপীতে নিজেকে ঢাক। সন্ধ্যা ভ্রু কুচকাতে রাতে আবারও বলল, তোর বেডছিরির সাহায্যে আমার মনে বেডছিরির ইচ্ছে জেগে উঠছে, কিন্তু তোর তো এখনো শাস্তি শেষই হয়নি। তাই বড় জামাটা পরে নে, আমি ফ্রেশ হবো, ক্ষুধা লেগেছে। সন্ধ্যার ভ্রুযুগলের সাথে নাক মুখ কুচকে উঠতেই রাত ফ্রেশ হতে চলে গেল। সন্ধ্যা মুখ বাঁকালো, মনে মনে গালাগাল করলো। কল্পনায় রাগের আগুনে রাতকে পুড়িয়ে নিজেই জামার খোঁজ শুরু করেছে। নিশীথ রাত্রির শেষ প্রহর, গভীর ঘুমে আচ্ছন্ন টিয়ামতি। ইদানিং সে গলা শুকিয়ে ঘুম থেকে লাফিয়ে ওঠে না, ভয়ে ঘুম ভেঙে যায় না, কাউকে না পাওয়ার ব্যর্থরা বুক ফাটিয়ে চিৎকার করে না। তার বেশ ভালো ঘুম হয়। হৃদের বুকে মাথা রেখে চোখ বন্ধ করলেই ঘুম চলে আসে। আবার চোখ খুললেই দেখে নীল আকাশে সোনালি রোদের হাসি, প্রাপ্তির হাসি, তৃপ্তির হাসি। আজ সে এক রঙিন হাসি দেখার ইচ্ছে নিয়েই ঘুমিয়েছিল, কিন্তু তার হলো কই। ঘুমের ঘোরে সে কিছু একটা টের পাচ্ছে। চোখের পাতা কাঁপছে, ভয় বুক ঠিকঠিক করছে। পায়ে শক্ত বাঁধনের ব্যথা চড়ে উঠতে টিয়ামতি ধরপড়িয়ে উঠল। পাশের হৃদের জায়গাটা শূন্য। তবে কি সে এতদিন স্বপ্ন দেখছিল? পুরনো সেই হারানোর কষ্ট বুকে ধড়াম করে বেঁচে উঠতেই হৃদের কণ্ঠ। খারাপ স্বপ্ন দেখছিলি নাকি? সামনের মানুষটিকে দেখে তিয়ামতির চোখে ভিজে উঠল সুখের পানি। চকচক পানিতে শুকনো আত্মাটাও শান্তি পেল। কিন্তু যাকে সে মাথায় বসিয়ে রাখতেও দ্বিধা করে না, সে পায়ের কাছে কি করছে? তিয়ামতি চোখের পানি মুছে নিয়ে ঝাপসা দৃষ্টি পরিষ্কার করলো। হৃদের দিকে আবেদনের সুর তুলবে, কিন্তু তোলা হলো না। নিজের পায়ের ব্যথাটা আরেকবার কড়কে উঠতেই ওর হুঁশ এলো। আপনি আমার পা বাচ্ছেন কেন? তিয়ামতির প্রশ্নে হৃদ বাঁকা হাসলো। 1 ইঞ্চি পুরো সাদা দাড়িটা ওর দু পায়ে আরেকবার খোলালো। বল প্রয়োগে শক্ত গিট্টু দিয়ে বলল, তোর হাত দুটো দেখি। তিয়ামতি সন্দেহ দৃষ্টি নিয়ে হাত দুটো এগিয়ে ধরল। হৃদ হাত দুটো টেনে পায়ের সাথে মেলালো। এবার 4 হাত পায়ে একসাথে দড়িটা প্যাঁচাতে বোঝাতে বলল, আমার জন্য তুই কেঁদে কেটে মরলি, অথচ আমি তোর পাশে শুয়ে থাকতেও তুই 2 ঘন্টার জন্য লাপাত্তা কেন? কোথায় যাস? হৃদের প্রশ্নে তিয়ামতি একটুও ঘাবড়ালো না। দরাজ গলায় গুছানো উত্তর। আপনি তো জানেন আমি কোথায় যাই। হৃদ বাঁধনটা টেনে দেখে নিল ঠিক আছে নাকি। দড়ি দুধার কয়েকবার নাড়িয়ে চাড়িয়ে মনকে শান্ত করলো। তিয়ামতির পাশে এসে বসলো। তোর লজ্জা করে না স্বামী থাকতেও পরপুরুষের গেঞ্জি পাল্টাস? এভাবে কেন বলছেন? ওটা তো আমার কাজ। আপনি তো আমাকে আপনার সেবা করার সুযোগটুকুও দিলেন না, পাশে বসে থাকতেও দিলেনই না। একটু থেকে যে দেখবো সেটাও বন্ধ করে দিলেন। এতে আমার মন ক্ষুধার্ত হয়ে পালিয়েছিল। মনটা চাইছিল অসুস্থতায় লুগ্ন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে। এতে নিজের মনটা একটু শান্তি পেত। সেই কারণেই তো আমার এই ছোট্ট সংস্থা। সেখানে অসহায় দুলস্থ মানুষদের পাশে দাঁড়াতে পারি, একটু ভালো চিকিৎসা ওষুধ ভালো সেবিকা দিতে পারি। আমাকে তো কিছু করতেই হয় না, ওই তো মাঝে সাঝে। হৃদ তিয়ামতির চুল টেনে ধরলো, চোখে আগুনের বিস্ফোরক। তোর জীবনের একটা সেকেন্ডও অন্য কারোর জন্য না, শুধু আমার জন্য। আচমকা হৃদের আক্রমণে তিয়ামতির শরীরে টান পড়ছে, যার ফলে 4 হাত পা এক গিট্টুতে বাঁধা থাকা সত্ত্বেও নড়ে উঠল। এতে দড়ির বাঁধনগুলো যেন চামড়া ছিঁড়ে ফেলছে। হাতে পায়ের ব্যথার সাথে সাথে চুলের গোড়ায় আলগা হওয়ার ব্যথায় তিয়ামতির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। তিয়ামতির এখন গলা ফাটিয়ে কান্না করার কথা, কিন্তু সে তা না করে খিলখিলিয়ে হেসে উঠল, যার জন্য হৃদ মোটেও প্রস্তুত ছিল না। তিয়ামতির এমন আচরণে হৃদ নির্বাক। হৃদের এমন পরিবর্তনী রূপে তিয়ামতির হাসির শব্দ ছনছনি পাচ্ছে, বাজনার সাথে তাল মিলিয়ে বলল, আমি জানতাম আপনি আমার প্রমিস লাগতেই পারবেন না, সেই জন্যই তো সেদিন আপনাকে মাঝপথে আটকে নিলাম। তিয়ামতির কথায় হৃদ বাক রুদ্ধ, হতভম্ব এবং লজ্জিত। মনের ভেতর ছোট্ট ইতস্ততরা জড়ো হচ্ছে। সত্যি তো, সেটাতে তো আমি আমার বউটাকে এমন প্রমিসই করেছিলাম, কষ্ট না দেওয়ার প্রমিস, ভালোবাসার প্রমিস। মেয়েটা আমাকে আদরের ফাঁদে ফেলে
বাঁশপথে আটকে দিয়েছিল। ব্যাপারটা তখনও মাথায় আসেনি। আমি তো ভেবেছিলাম কাছে টানার আহ্বান দিয়েছিল। হৃদ তিলের দিকে তাকাতে লজ্জা পাচ্ছে। সবসময় উঁচু মাথাটাতে লজ্জাতে নিচু হতে দেওয়া যায় না। হৃদ কোনো উপায়কুল না পেয়ে তিলের টানা টানা দু পা আর হাতের জালে নিজের মাথা ঢুকিয়ে দিল। বাঁধনের বেড়া জালে এর মধ্যেই তিলের কোলে মাথা রেখেছে। কিছু হয়নি এমন একটা ভাব নিয়ে বলল, কোথায় প্রমিস ভাঙলাম? এই তো ভালোবাসছি। ভালোবাসা থেকেই তো ক্রোধ আসে, তাই না? তোর বর যেমন সবার থেকে আলাদা, তেমনি তার ভালোবাসাও। সবার যেমন মধুর প্রেম হয়, আমাদেরও। কিন্তু আমার ভালোবাসা শব্দের আগে হিংস্রতা ভেবে নিস, তাহলেই হবে, বুঝলি? হৃতিলের উত্তর শোনার প্রয়োজন মনে করলো না। ওর পেটে নাক ছুঁয়ে গভীর নিঃশ্বাস টেনে বলল, সেই প্রথম দিনের মিষ্টি ঘ্রাণ পাচ্ছি। মিষ্টিটা খুব বেশি তীব্র। মনে হয় খুব শীঘ্রই সুখবরটা পাবো। চোখের পাতা ভ্রুযুগল, ঠোঁটের উপরের মোটা মোচ, গালের নিম্নাংশের এক পাশ থেকে ওপাশের জোড়া লাগানো দাড়ি সহ মাথা ভর্তি সাদা চুলের এক লোক বসে আছে রাতের সামনে। সামনের বললে ভুল হবে। 5 ফুট দূরত্বের উঁচু স্থানে নকশা করা চেয়ারে বসে আছে। কঠিন মুখের অপয়ে রাত চুপ। তার ডান পাশের একটু পেছনের সারি সারি বেঞ্চ, যেখানে শত শত লোক উৎসুক নয়নে চেয়ে আছে সাদা চুলের কঠিন মুখের লোকটার দিকে। সবার মাঝে বিরাজ করছে টান টান উত্তেজনা। এমন ভাব এই বুঝি টুপ করে কিছু পড়বে আর সকলে হা করে গিলে খাবে। রাতের অসহায় নয়ন সামনের বেঞ্চে সুন্দরী কন্যার দিকে। সম্পর্কে তার বউ হয়, নাম তার সন্ধ্যা। রাতের করুণ দৃষ্টিতে সন্ধ্যার মুখ বাঁকাতেই জজের কণ্ঠ। রাত চমকে উঠল। লোকটির মুখ আরো শক্ত হয়ে এলো। উচ্চ বাক্য পাঠ শুরু। উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আদালতের সিদ্ধান্ত হলো এই ভরা জনসম্মুখে আসামি রাত শরীর থেকে 6 কাপড় খোলা হবে, আর তা এখনই। রাতের ঘুম ভেঙে গেল। ভয় আর লজ্জাতে তার চওড়া বুক শুরু হয়ে এসেছে। চোখের পাতা মেলে মুখটা উঁচু করলো। সামনে তার স্নিগ্ধ কোমল ঘুমে স্বপ্নবধূটি। দুষ্টুটা কি স্বপ্ন দেখছে? নিশ্চয়ই আমার নামে পুলিশের কাছে নালিশ করেছে। নাহলে এমন স্বপ্ন আমি কেন দেখলাম? রাত সন্ধ্যার দিকে কারো দৃষ্টি দিল। একরাশ মুগ্ধতায় হারিয়ে যাচ্ছে সে। এমন মুগ্ধরূপী মেয়েটাকে কাছে পাওয়ার কত জল্পনা কল্পনাতে কতবার নিয়েছে, তার কি হিসেব আছে? রাত দুষ্টু হেসে বা হাতের 2 আঙুল দিয়ে সন্ধ্যার নাক চেপে ধরল। কিছু সেকেন্ড সময় নিয়ে নিজের ঠোঁট দিয়ে ওর ঠোঁট জোড়া চেপে ধরতে সন্ধ্যার নীলে থাকা চোখের পাতা খুলে গেল। ঘুমের ছোঁয়ায় নিথর হয়ে পড়ে থাকা হাত দুটো চঞ্চল হয়ে উঠেছে সন্ধ্যার। রাতের 2 গাল খামচে ধরেছে। রাত ওর ঠোঁট ছেড়ে দিল। নাক থেকেও হাত সরিয়ে নিয়েছে। সন্ধ্যা রাতকে নিজের উপর থেকে ফেলে দিয়ে উঠে বসলো। হাঁ করে অক্সিজেন খেতে খেতে বলল, তুমি এটা কি করছিলে? রাত পেটের হাসি পেটে চেপে রেখেই বলল। দম আটকানো চুমু খাচ্ছিলাম। সন্ধ্যা পেট ফুলিয়ে অক্সিজেন ভরে রাতের দিকে তেড়ে এলো। আমি যদি এখন মরে যেতাম? রাতও সন্ধ্যার কাছে এগিয়ে এলো, চোখে চোখ রেখে বলল। আমিও মরে যেতাম। রাতের উত্তরে সন্ধ্যার রাগ পানি চোখে ভর করলো গভীর অভিমান। অভিমানে চোখ ছলছল। সন্ধ্যা কিছুটা সরে এলো, শান্ত সুরে বলল, তুমি আমাকে একটুও ভালোবাসো না রাত ভাইয়া। সব সময় দুষ্টামি। তুমি ইচ্ছে করে এমন করেছো, ইচ্ছে করে আমাকে রাগাচ্ছ। শেষে রেগে গিয়ে উল্টাপাল্টা কিছু করে বসলো, আমার দোষই দিবা। আমি ভালো মেয়ে হতে থাকতে চাইলো, তুমি দিচ্ছ না। সন্ধ্যা বিছানা থেকে নেমে এলো। বারান্দায় পা বাড়িয়েছে। যামিনী কালো অন্ধকার পৃথিবীকে গিলে খেতে চাইছে, কিন্তু পারছি কই। চাঁদ ঠিক তার অস্তিত্বের কথা বুঝিয়ে দিচ্ছে। সে থাকতে অন্ধকার কখনোই জিততে পারবে না। তার অঙ্গের সবকটা আলো দিয়ে হলেও পৃথিবীকে বাঁচাবে। সন্ধ্যা আকাশের দিকে তাকিয়ে নিজেকে নিজেই প্রশ্ন করলো, আজ কি পূর্ণিমা? চাঁদের জ্যোৎস্না আর শরীরে মেখে যাচ্ছে সন্ধ্যার। মন খারাপ প্রায় কেটেই যাচ্ছে। সন্ধ্যা রাত তার ভীষণ পছন্দের, কিন্তু তার এই পছন্দের কথা কাউকে জানানো হয়েছে কি? হয়নি। কি করে হবে? ভালোবাসার মানুষটার সাথে পাল্লা দিয়ে খুনসুটি করেই তো দিনরাত শেষ। ভালোবাসার কথোপকথনটা হলো কখন? এবার কি ছেলে মানুষ এগুলো ভুলে প্রেমালাপে মত্ত হওয়া যায় না? সন্ধ্যার মনে হাজারো প্রশ্নে রাকিবুকি চলছে। নতুন নতুন উদ্দীপনা জাগছে। নতুন স্বপ্নে নিজেকে রাঙাতে ইচ্ছে করছে। সন্ধ্যা 2 হাত দুদিকে প্রসারিত করে শীতল নিঃশ্বাস টেনে নিতেই পেটে নরম স্পর্শ। আর চোখ তো আগেই বন্ধ ছিল, আবারও কি বন্ধ করবে? তাহলে বন্ধ চোখ খুলতেই হবে। সন্ধ্যার ভাবান্তর মনে রাতের ফিস ফিস কণ্ঠ। ভালোবাসি ঠিক ততটাই যতটা তুই অনুভব করতে পারবি না। সন্ধ্যার মনে হলো রাতের ভালোবাসা তার কান ছেড়ে হৃদয়ে ফুটেছে। সন্ধ্যার কাঁধের এলোমেলো চুল সরিয়ে আলতো চুমু খেল রাত। সন্ধ্যা হালকা নড়ে উঠল। এতে রাতের নরম স্পর্শ গভীর হয়ে এসেছে। সন্ধ্যার কাঁধে রাতের ঠোঁটের স্পর্শ ক্রমশ ঘন হয়ে আসছে।
রাতের স্পর্শকে সন্ধ্যা ভালো লাগা বা মন্দ লাগা কোনোটাতেই ফেলতে পারছে না। তাই আচমকাই রাতের আদরের বেড়াজাল থেকে ছুটে এলো। তবে বেশি দূর যাওয়ার আগেই রাতের হাতের আঙুলে বাধা পড়েছে। কি হলো? রাতের প্রশ্নে সন্ধ্যা থতমত। কি হয়েছে তা তো সে নিজেও জানে না। মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রাত ওর কাছে এগোবে অমনি চটপট কণ্ঠস্বর। আমার তোমার চুমু চাই না। আমার কেমন কেমন জানি লাগে, কেমন লাগে? সুরসুরি লাগে, কিন্তু হাসি পায় না, আবার কান্নাও পায় না। এটা কেমন সুরসুরি? শীত লাগছে না, তাও কেমন শীত শীত অনুভূতি। এই দেখো, আমার হাতের সব লোমগুলো কেমন দাঁড়িয়ে গেছে। দেখলাম। রাতের ছোট্ট উত্তরে সন্ধ্যা দমে যায়নি। আরো উত্তেজিত হয়ে নিজের গলায় হাত রেখে বলল, আমার তো জ্বরও হয়নি, তাও মনে হচ্ছে জ্বর জ্বর ভাব। দেখো, এখন আমি হাত পা নাড়াতে পারছি, তখন তো পারলাম না। এখন কথা বলতে পারছি, তখন তো পারলাম না। মনে হচ্ছিল পুষ্টিহীনতায় ভুগছি। বুকের ভিতর কেমন ধরপড় ধরপড় লাগছিল, অস্থির লাগছে। মনে হচ্ছিল 6 দিন গোসল করিনি। সন্ধ্যার শরীরে চলতে থাকা সব অনুভূতির কথা রাতকে জানিয়ে লম্বা দম নিয়ে বলল, ইস, এখন কি সুন্দর নিঃশ্বাস নিলাম। আমি এখনই ঠিক আছি, তখন অসুস্থ ছিলাম। আমার অসুকলা চাদর চাই না, আমি ঘুমাবো। সন্ধ্যা নিজের সবটুকু কথা শেষ করে হন্তদন্ত হয়ে রুমে ছুটল। রাত স্বাভাবিকভাবেই সন্ধ্যার চলতি পথের পিছু পানে তাকিয়ে রয়েছে। মনের ভেতরে কোনো ভাবান্তর নেই, কপালে চিন্তার ভাঁজ নেই, চোখে বিস্ময়ের আভাস নেই, এমনকি কণ্ঠে কোনো সুরও নেই। সে তার মতো স্বাভাবিকভাবেই পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় কর্ম, নিঃশ্বাসের গতি পরিধি ঠিক রাখার প্রচেষ্টায় আছে। এই মুহূর্তে তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো অন্য কিছু হতো, নাকি তার মতোই স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকতো। রাত দৃঢ় পায়ে বারান্দা ছাড়লো। রুমের প্রবেশ করে সন্ধ্যার দিকে তাকালো। পাতলা কালো রঙের চাদরটা শরীরে মেলে নিয়েছে। শুয়ে পড়তে চেয়েও শুলো না। এলোমেলো চুলগুলো হাতের আঙুলের সাহায্যে বেনি বাঁকাচ্ছে। হাতের কাছে বাঁধুনি না পেয়ে অলসে চাহনির আঁকলো কিছু দূরে ড্রেসিংটায়। আলসে ভাবটা বজায় রেখে অর্ধেক বেনি করে বাকিটা ছেড়ে দিল। রাত ড্রেসিং টেবিল থেকে চিকন রাবার নিয়ে এসে সন্ধ্যার দিকে বাড়িয়ে ধরলো। তো সত্যি আদর চাই না? সন্ধ্যা রাবারটা নিল, চুলে পোজ দিতে দিতে বলল, চাই তো, কিন্তু অমন অসুকলা নয়। এদিকে এসো। সন্ধ্যার ইশারাতে রাত ওর পাশে বসলো। উৎসুক নয়নে সন্ধ্যার দ্বিতীয় বাক্য শোনা দিচ্ছে। সন্ধ্যা একটু পর পাশ কেটে গিয়ে রাতকে আরেকটু নিজের দিকে টানলো। পাশ থেকে একটা বালিশ সিথানে দিয়ে শুতে বলল। রাত বাধ্য ছেলের মতো শুয়ে পড়েছে। এখন সে তৃতীয় বাক্য শুনবে। সন্ধ্যাও রাতের ঠিক পাশেই শুয়ে পড়ল, তবে মাথা বিছানাতে ঠেকেনি। ডান হাতের কনুয়ে ঠেকেছে, আর সেই হাতের তালু তার নিজের মাথায়। বাঁ হাতে রাতের মাথার চুলে হাত বুলিয়ে সব টেনে পড়ল। আদর আদর আদর। রাত বাঁকা চোখে সন্ধ্যার দিকে তাকালো। ভ্রুজোড়ার সমান্তরাল কেটে উপর নিচ হতেই সন্ধ্যা বলল, তুমি আমায় এমন আদর করতে পারো, আমার কোনো বাধা নেই। আমার বেশ লাগবে। দেখবে, তুমি আদরি সুরে শেষ করার আগেই আমি ঘুমের দেশে পাড়ি দিয়েছি। রাত হতবাক, হতবিহ্বল হয়ে সন্ধ্যার দিকে তাকিয়ে আছে। সূক্ষ্ম চোখে সন্ধ্যাকে পর্যবেক্ষণ করছে। আমি কি কোনো বাচ্চাকে বিয়ে করলাম? রাতের মনে চলা প্রশ্নের সাথে চোখের চঞ্চলতা সন্ধ্যার আবদ্ধ মস্তক জুড়ে। কড়া নজর ঘন হওয়ার আগেই রাত চোখ পুঁতে ফেলল। বন্ধ চোখে বিবৃতিমূলক বাক্য। শুয়ে পড়। কেন? রাত চোখ মেলল। সন্ধ্যার প্রশ্নমূলক বাক্যের উত্তর দিবে কি দিবে না ভাবছে। এত ভেবে কি হবে? ভাবারই কি এত সময় আছে? রাত সন্ধ্যা ডান হাতটা হ্যাচকা টান দিতেই সন্ধ্যার মাথা বিছানায় গিয়ে ঠেকলো। মাথায় কি একটু লাগলো, নাকি হঠাৎ কান্দে কাত? সন্ধ্যা আবারও মাথা তুলতে চাইলো, কিন্তু পারল কই। রাত আদেশি সুরে বলল, চোখ বন্ধ কর। কেন? সন্ধ্যা কেন শব্দটা যেন রাতকে বেশি পাগলামিতে পরিণত করেছে। তার মনে হলো এই কঠিন শব্দটা হলো পৃথিবীর সবচেয়ে ভারী এবং কঠিন প্রশ্নের সাথে যুক্ত করা হয়, যার উত্তর দেওয়া জটিল। সন্ধ্যা চোখ বন্ধ করার বদলে বড় বড় করে রাতের দিকে তাকিয়ে আছে। এমন ভাব যেন এইভাবে তাকালে রাত উত্তর দিতে বাধ্য, আর সে উত্তর না নিয়েই চোখের পলক ফেলবে না। রাত সন্ধ্যার ভাবভঙ্গি টের পাচ্ছে, তবে আজ আর তাতে পাত্তা দিতে ইচ্ছে করছে না। রাত নিজের বাঁ হাতটা দিয়ে সন্ধ্যার চোখ ঢাকলো। আমি সবসময় তোর ইচ্ছেকে প্রাধান্য দিয়ে এসেছি, কিন্তু আমার মন চাইতো তুই আমার ইচ্ছেতে চল, আমার মাঝে নিজেকে খুঁজে বের কর। কিন্তু তা কখনোই প্রকাশ পায়নি। তোর জেদ, ছেলে মানুষের কাছে আমার ভেতরে চলা সব ইচ্ছে রাগ পরাজিত হয়েছে। সাথে আমি দিনের শুরুটা আমার মতো শুরু করতে চাইলেও চেষ্টা করেছিস তোর মতো। আমার খারাপ লেগেছে, অভিমান হয়েছে, কিন্তু কিছু বলতে পারিনি। তোর এই দুটো চোখের দিকে তাকালে আমি সব ভুলে যেতাম, কিন্তু এখন আমি ভুলতে চাই না। আমার ইচ্ছেটাকে প্রাধান্য দিতে চাই। আজ তুই আমার কাছে পরাজিত হবে, তোর ইচ্ছের হার হবে। পরাজিতের খাতে আমার পাশে তোর নামটা উঠবে।
কিসের ইচ্ছে, কিসের পরাজয়? রাত ভাইয়া, তুমি কি করতে চাচ্ছ? আর একবার ভাইয়া বলবি তো ঠাস করে চর লাগিয়ে দেব। রাতের প্রশস্ত হাতে সন্ধ্যার চোখ সহ উপর দিকের ভ্রুজোড়া এবং কপালের নিম্নাংশ ঢাকা পড়েছে, নিচের দিকের নাক এবং দুগালের 1/3 ঢাকা। রাতের উদ্বেগ শূন্য ধমকে সন্ধ্যার তেমন কোনো প্রতিক্রিয়া নেই, তবে ঢাকাংশে কিছুটা বিরক্তির ভাঁজ। সন্ধ্যা ঠোঁট কাঁপছে, কিছু বলবে কিন্তু বলার সুযোগটা হারিয়েছে রাতের মহামারী দীর্ঘ চুমুবন্দিতে। সন্ধ্যার দখলদারি করা ঠোঁট ছেড়ে দিল রাত। ওর চোখ থেকে হাত সরিয়ে উঠে পড়েছে। সন্ধ্যাকে কিছু বলতে না দিয়ে রুমের লাইট অফ করে দিল। সন্ধ্যার আগে দুঃখে কেঁদেই দিবে এমন ভাব করে রইল, কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি আমার রাত ভাইয়া হতেই পারো না, তুমি অন্য কেউ। ঠিক বলেছিস, আমি তোর রাত ভাইয়া নই, আমি তোর বিয়ে করা পর। রাত সন্ধ্যার পাশে শুয়ে জড়িয়ে ধরল। সন্ধ্যা রাতের বাঁধন থেকে ছুটতে ছুটতে বলল, তুমি আমাকে ছুবে না, আমি মানা করে সত্ত্বেও আমাকে অসুকালা আদর করছো। আমি আবার অসুস্থ হয়ে গিয়েছি। রাত ঠোঁট টিপে হাসছে। সন্ধ্যার কানে কানে ফিসফিস করে বলল, আজ সারা রাতে অসুখে ভুগবে, আমি তোর অসুখ দেখব। এতদিন পালা বদলে দুজন রাত জেগেছে, আজ থেকে একসাথে যাবো। আজকের এই জ্যোৎস্নার রাত হবে আমার ভালোবাসার রাত, আর তোর অসুখ বলা আদরের রাত। সন্ধ্যার ঘুম ভাঙল সকাল 8টায়। চোখের পাতা আরেকটার সাথে আঠার মতো লেগে আছে, কিছুতেই খোলা যাচ্ছে না। এদিকে রাতের ডাকাডাকিতে ঘুমানো অসহ্য। এই সন্ধ্যা, উঠ না, আমার তো অফিস যেতে হবে। হুম। সন্ধ্যা ডান পাশ থেকে বা পাশে ঘুরল। বিরক্ত লাগলো, সে ঘুমাবে। তার ঘুম পাচ্ছে, দুনিয়া ভুলানো ঘুম। বউ, শোনো বউ, আমার লক্ষ্মী বউ, আমার সন্ধ্যা মনে, ওঠো। সন্ধ্যা চোখ মেলল, এমনি ঘাটতি ঘুমে চোখ লাল, তার উপর রাগ এসে ভর করেছে। সন্ধ্যা শোয়া থেকে চট করে উঠে বসলো। রাতকে ক্রোধ ভর্তি নয়নে ঝলসে দিতে যাচ্ছে। সন্ধ্যার মতিগতি ঊর্ধ্বস্তরে, বুঝতে পেরে রাত গলায় আদর এনে বলল, ব্রেকফাস্টটা করে নে, তারপর আবার ঘুমাস। আমি পার্সোনালি সবাইকে বলে যাব, তোকে কেউ ডিস্টার্ব করবে না। খাবার টেবিলে তুই না থাকলে আমার খেতে ইচ্ছে করে না। আর আম্মুকে তো চিনিস, খালি মুখে আমাকে বেরোতে দিবে না। তার উপর আমি চাকরিতে জয়েন করেছি কিছুদিন হলো, এখন তো চাইলেই ছুটে। এত কিছুই যখন বোঝো তখন আমাকে ঘুমাতে দিলে না কেন? আমি বলেছিলাম আমাকে জাগিয়ে রাখো। সন্ধ্যার প্রশ্ন এড়িয়ে গেল রাত। সে এখন কিছু মনে করতে চায় না, কিচ্ছু না, তাহলে তার চাকরি নষ্ট হয়ে যেতে পারে। রাত সন্ধ্যার দিকে মিষ্টি হাসি উপহার দিল, গালে চুমু খেলো, চুলগুলো ঠিক করে দিয়ে ওর জামার টুকরোগুলো এগিয়ে দিয়ে বলল, এগুলো পড়ো না, আম্মু যখন তখন চলে আসতে পারে। কেন? পারবো না। রাতে বলবা খুলতে, দিনে বলবা পড়তে। আমাকে কি তুমি খোলা আর পড়ার চাকরি দিয়েছো? আমি বিয়ে করেছি চাকরি করার জন্য। তাহলে কিসের জন্য বিয়ে করেছিস? সন্ধ্যা মুখ বাঁকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, তোমাকে বলবো কেন? তাহলে কাকে বলবি? সেটাও তোমাকে বলবো না। রাত ঘড়ির দিকে তাকালো, কথাবার্তা এখানেই ইতি টেনে তাড়া দিল। আচ্ছা বলিস না, নে এখন জলদি নিজেকে ঢাক, আমার লেট হয়ে যাচ্ছে। সন্ধ্যা রাতের দিকে তাকালো, গায়ে জড়ানো পাতলা চাদরটা ফেলে দিয়ে কোমরে হাত রাখলো, চোখ দুটো সরু করে নাক ফুলিয়ে বলল, পারবো না, পারবো না, পারবো না। কাপড় তুমি খুলেছো, তুমি পরাবে। তোর কাপড় আমি কেন পরাবো? তাহলে কি করবে? আমি বলেছিলাম খোলো, বলো বলেছিলাম। রাত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল, ওই সময় মনে হয়েছিল এটা আমার মৌলিক কাজ, তাই করেছে। সন্ধ্যা রাতের মুখ নিজের দিকে ঘুরিয়ে বলল, কাপড় খোলার যদি মৌলিক কাজ হয় তাহলে পরিয়ে দেওয়া যৌগিক কাজ। মৌলিক আর যৌগিক কি এক? কিসের সাথে তুলনা করলে? তুলনা যেহেতু করেছি অবশ্যই যুক্তি আছে। শুনি তোর যুক্তি। মৌলিক মানে এক, যার কোনো শাখা প্রশাখা নেই, মানে শুধু তুমিই খুলতে পারবে। আর যৌগিক মানে মূল গাছের সাথেও অনেকগুলো শাখা প্রশাখা আছে, অর্থাৎ আমি চাইলেও তুমি বাদে অন্য কাউকে দিয়েও পড়াতে পারবো। তুমি কি চাচ্ছ আমি অন্য কাউকে দিয়ে পড়িয়ে নিই? অন্য কেউ মানে? দূরে যাওয়া লাগবে না। তোমার বাসার পাশের বাসার একটা শান্তশিষ্ট ছেলে আছে না, ওই তো অনার্স 3rd ইয়ারে পড়ে, বয়সের দিক দিয়ে পারফেক্ট ম্যাচ। আমি বললেই কিন্তু উনি। সন্ধ্যা ইচ্ছে করে বাকি কথাটা গলায় আটকে রাখলো। রাতের মুখের অভয় পরিবর্তন আসছে, তার মানে সে বাকিটা বুঝে নিয়েছে। তাহলে কেন বাকিটা কষ্ট করে বলতে হবে? রাতের মুখে কঠিনতার ছাপ, হাতটাও কি কঠিনের ছোঁয়া পড়েছে। সন্ধ্যা জামার পেছনের চেইন এমন করে জোরে টান দিল যে সন্ধ্যার অনিচ্ছা কণ্ঠটা আহ করে উঠল। রাত চলে যেতে নিলে সন্ধ্যা মুচকি হেসে উঠে বলল, বর চলে যাচ্ছে কেন? আমি কি যেতে বলেছি? সন্ধ্যা বিছানার কিনারে গিয়ে রাতের গলা জড়িয়ে ধরে বলল, বউ গোসল করবে।
রাত সন্ধ্যাকে নিয়ে ওয়াশরুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। মুখে কিছু বলছে না, বলবেও না। এমন পাঁজি মেয়ের সাথে কথা না বলে থাকাই উত্তম। সন্ধ্যার গলা ছাড়ার আগে কঠিন স্বরে বলল, নেক্সট টাইম থেকে যৌগিক অ্যান্ড মৌলিক দুটো কাজই যদি তোমাকে দিয়ে সম্ভব হয় তাহলে আমার কাপড় হাত দিবে, অন্যথায় না। আমি পরতেও পারবো না, খুলতেও পারবো না। কি করতে পারবো ওটা তুমি বুঝে নাও। রাত অফিস ছেড়ে বাসায় এসেছে ঘন্টাখানেক। আসার পর থেকে পুরো বাড়ি ঘুরঘুর করছে। ফ্রেশ হয়নি, জামা পাল্টায়নি, এমনকি ডেইলি রুটিনের লেবু পানিটাও খায়নি। সন্ধ্যা কয়েকবার আর তার সাথে কথা বলার চেষ্টা করেও কোনো কারণ বের করতে পারলো না। বিরক্ত হয়ে শাশুড়ির রুমে ঢুকলো। মুখে গট গট পিড়পিড় নিয়ে বলল, তোমার ছেলে পাগল হয়ে গিয়েছে মামিমা। সরকারি হসপিটালে পাঠাবে নাকি বেসরকারি? তিয়ামতি সন্ধ্যার কথার ধাঁচ বুঝতে না পেরে হৃদের দিকে তাকালো। উনি কি কিছু বুঝেছেন? সন্ধ্যা পায়ে পায়ে রিদানের সামনে গিয়ে বসলো। কিছুক্ষণ চেয়ে থেকে আফসোসের সুর টেনে বলল, তোমাকে দেখলেই আমার মামিমার উপর হিংসে হয়। রিদান সন্ধ্যার কথায় অবাক হলো না, কারণ এটা সন্ধ্যার নতুন কথা না। রিদান সামনে আসলেই সন্ধ্যার এই কথাটা আগে বলবে, তারপর অন্য কথা শুরু করবে। এবারও তাই হলো। সন্ধ্যা বড় করে রাতের অদ্ভুত কাণ্ডের কথা বলে দুজনের মাঝখানে শুয়ে পড়ল। তোমার ছেলের সাথে থাকলে আমাকে আগে মেন্টাল হসপিটালে যেতে হবে। ডিনারের রাতকে না পেয়ে বেশ চিন্তিত রিদান। ছেলেটার হঠাৎ কি হলো? সে কি একবার আলোচনায় বসবে? রিদানের ভাবনার মাঝেই রাত এসে হাজির। চেয়ার টেনে খেতে বসেছে। বাবার চোখে চোখ পড়তেই রাত মুখ খুলল। অফিসের কাজে 3 দিনের জন্য সিলেট যেতে হবে। যাবো বাবা। তাই একটু মন খারাপ ছিল। আম্মু ছাড়া কখনো তো দূরে থাকা হয়নি, তাই মনটা কেমন করে উঠছিল। দোটানে ভুগছিলাম, চাকরি ছেড়ে দিব নাকি মায়ের শুধু কাটবো। তা কি ঠিক করলে? রাত হাসলো। ভাত মুখে নিয়ে নিঃসংকোচে বলল, তখন ভরসার হাত ছিল না, এখন আছে। তাই থেমে থাকার কোনো মানেই হয় না। তাছাড়া এতদিন আমি কারো দায়িত্ব ছিলাম, কিন্তু এখন আমার দায়িত্ব আমার কাঁধে। ছেলের ইঙ্গিত দেওয়া কথা রিদানের ঠোঁটেও হাসি ফুটে উঠেছে। ছেলেটা অল্প বয়সেও পাকা, শুধু মাঝে মাঝে বয়সটা উকিঝুঁকি দিয়ে পাগলামিতে মাতিয়ে তুলে। তুই সত্যি যাবি না? না। আমাকে ছাড়া থাকতে তোর কষ্ট হবে না? না। আমাকে যদি দেখতে ইচ্ছা হয়? হবে না। যদি ছুতে ইচ্ছা হয়? হবে না। সন্ধ্যার ভাবনাহীন উত্তরগুলো রাতের বুকে কাটা হয়ে বিঁধল। যে মেয়ের এক রাতের জন্য বাড়ির বাইরে গিয়ে কেঁদে কেটে অস্থির হয়েছিল, সে মেয়ে বলে কিনা 3 দিন 3 রাত তাকে ছেড়ে থাকতে পারবে, একটু কষ্ট হবে না। অথচ তার সামান্যতম মন খারাপও যেন না হয়। তাই কত কি করে দুজনের জন্য 2টো টিকিট কেটেছে। ওর ছোটবেলার শখ পূরণ করবে বলে ট্রেনের টিকিট কেটেছে। তাছাড়া বিয়ের বয়স 1 মাসে পৌঁছেছে। দূরে কোথাও ঘুরতেও যাওয়া হয়নি। বিয়েটা যেমন হুট করে হলো, চাকরিটাও তো হুট করেই। চাইলেই তো ছুটি নিয়ে হানিমুনে যেতে পারবে না। তবে কাজের ফাঁকেই হানিমুনে ছোট্ট একটা পর্ব ছুটি নিতে চেয়েছিল রাত। কিছু ছোটখাটো সারপ্রাইজ দিয়ে সন্ধ্যার চোখে মুখের হাসির ঝলক ফুটিয়ে তোলার ইচ্ছে ছিল। কিন্তু সন্ধ্যার বিপরীত মুখে উত্তরে রাত হতাশ এবং আহত, অনেকটাই বাড়া ভাতে ছাই ফেলার মতো। সন্ধ্যা রাতের শ্বাস শেষ করে বিছানায় শুয়ে পড়ল। রাত তখনও দাঁড়িয়ে, মুখে বিষণ্ণ। কখন যাবে? সন্ধ্যার প্রশ্নে রাত বেশ আবেগ আর আশা সহিত উত্তর দিল, কাল সকালে। যাবি? আমি তোর সব কিছু গুছিয়ে নেব। তার মানে আজ রাতটাই কষ্টে কাটাতে হবে? কাল থেকে পুরো 3 দিন আমি আয়েশে কাটাবো, ইচ্ছে মতো ঘুমাবো, হাত পা ছড়িয়ে ঘুমাবো। উফ, ভাবতে আমার মনটা খুশিতে ভরে উঠছে। সন্ধ্যার দিক থেকে এমন উত্তরে রাতের আশাগুলো আবারও হতাহত। তাহলে কি আমাকে নিয়ে বিরক্ত? যা হচ্ছে সব অনিচ্ছাতে, আমার জোরের উপর। রাতের ভাবনার মাঝে সন্ধ্যা বলে উঠল, লাইট নিভিয়ে দাও, আমার ঘুম পাচ্ছে। সারা রাত নির্ঘুমে কাটিয়েছে রাত। সন্ধ্যাকে ছাড়া 3টে রাত কাটাবে ভাবলেই গলা চেপে ধরা কষ্ট হচ্ছে। একবার মনে হচ্ছে সন্ধ্যাকে ছেড়ে সে কোথাও যাবে না, দরকার হলে এমন চাকরি সে করবে না। কিন্তু পরক্ষণেই সন্ধ্যার বলা কথাগুলোর কথা মনে হলে ইচ্ছে হচ্ছে তার যাওয়া উচিত। সে তো সব সময় চেয়েছিল সন্ধ্যা ভালো থাক, সুখে থাক। সেই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। সারা জীবন তো এই সুখটা দিতে পারবে না, 3টে রাতই না হয় দেয়া যাক। ভোরের আলো ফুটতে না ফুটতেই রাত বেরিয়ে পড়লো। একদলা কষ্ট বুক ছেড়ে চোখ দিয়ে নামছে। ট্রেনের টিকিট ছেড়ে দিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়ালো। নতুন টিকিট কেটে বাসে চড়েছে। সিটে হেলান দিয়ে চোখ বুঝেছে সবে, তখনই ফোনের রিংটং বেজে উঠলো। হ্যাঁ বাবা, বলো। রিদানকে কিছু বলার সুযোগ না দিয়ে তিয়ামতি ফোন কেড়ে নিয়ে পড়লো। সন্ধ্যা রুমের দুয়ার টেনে দিয়েছে। কখন থেকে ডাকছি, দরজা খুলছেই না। তোর সাথে কি ওর কোনো কথা হয়েছে? ভেতর থেকে সারা শব্দও নেই। মায়ের কথায় রাতের বুকে শীতল ঝড় বয়ে উঠল। তবুও মুখ ছেড়ে স্বাভাবিক গলায় বলল,
ওর হয়তো এখনো ঘুম ভাঙেনি আম্মু, একটু পরে উঠবে, চিন্তা করো না তো, ও এখন ওর ভালোটা বুঝতে পারে। রাত নিজের কথাটা শেষ করে ফোনটা কেটে দিল। শরীরে ভ্যাপসা গরমরা চেপে বসেছে, অস্বস্তি লাগছে। রাত জানালাটা খুলে দিতেই আবারও ফোনের রিংটন। কানে ফোন ধরতেই সন্ধ্যা ফ্যাক ফেকিয়ে কান্না জুড়ে দিল। আমার সবকিছু ঝাপসা আসে, এই কান্নাটা কেন করে সন্ধ্যা? তাই যখন আমি দূরে থাকি ঠিক তখন ও কি এটা বোঝে না? আমার বুকের ভেতর তখন কেমন ঝড় ওঠে, ইচ্ছে হয় বিদ্যুৎ গতিতে ছুটে যেতে। দরজা খুলে তিয়ামতি অবাক। রাত তুই এই সময়? এতক্ষণেই তোর সিলেট পৌঁছে যাওয়ার কথা। মায়ের কথায় উত্তর দেওয়ার জন্য সময়টুকু পেল না রাত। মনের ঝড় সামলাতে এখন তার সন্ধ্যার রুমে যাওয়া প্রয়োজন। ছুটে নিজেই রুমে পৌঁছতেই রাত হতচকিত। পুরো রুম ফাঁকা, পেছনে মায়ের উপস্থিতি বুঝতে পেরে বলল, আম্মু, সন্ধ্যা কোথায়? ও তো কিছুক্ষণ আগেই নাস্তা করে ছাদে গেল। রাত বড় বড় পা ফেলে সিঁড়ির ধাপ কেটে উপরে উঠেছে। পেছনে তিয়ামতির উদ্বিগ্ন মুখ দেখে হৃদান কানে ফিসফিস করে বলল। সন্ধ্যাকে দেখলে আমারও সন্ধ্যার মতো রাতের উপর হিংসা হয়। তিয়ামতি কিছু বোঝেনি, এমন মুখ করতে হৃদান উচ্চ স্বরে হেসে উঠল। বাচ্চুলের কর্মকাণ্ডগুলো এই বয়সে এসেও তার মাথায় জট পাকিয়ে দেয়। কবে যে সে খুলতে পারবে? সন্ধ্যা ছাদের রেলিং ধরে প্রকৃতির দৃশ্যে হারিয়ে যাচ্ছে আর গুনগুন করে আপন মনে গান গেয়ে যাচ্ছে। হঠাৎই অপ্রত্যাশিত শব্দে সন্ধ্যা শিউরে উঠল। গালে হাত দিয়ে চোখের পানি ফেলছে। সামনে রাতের বিধ্বস্ত চেহারা। কেন কাঁদছিলে? আমাকে কি তোর খেলনা মনে হয়? যখন মনে হচ্ছে খেলবি, খেলা শেষে ছুঁড়ে মারবি? সন্ধ্যার হালকা ফুপিয়ে উঠতেই রাত আবারও ধমকে উঠল। চুপ করেছিস কেন? বল, কেন কাঁদছিলে? কখন কাঁদলাম? সন্ধ্যা নিজের কথার শেষে প্রশ্নবোধক চিহ্ন বসাতেই আরেকটা চড় পড়ল গালে। সন্ধ্যা এবার দু গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। রাত কিছু বলতে চেয়েও বলল না, অন্যদিকে মুখ করে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা চোখের পানি মুছে নিয়ে রাতকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার তোমাকে ছুতে ইচ্ছে করছিল, তাই কেঁদেছিলাম। রাত সন্ধ্যাকে নিজের সামনে এসে দাঁড় করালো। আবারও থাপ্পড় দেওয়ার জন্য হাত তুলতেই সন্ধ্যা চেঁচিয়ে উঠল। আমি কিন্তু রাতে তোমাকে ছুতে দিব না। রাত সন্ধ্যাকে বুকের সাথে মিশিয়ে নিল। তোর ইচ্ছের পরোয়া করে কে? নিকৃষ্ট লুচু বর। আর কত চালাবি বলতো? যতদিন না তুমি ছাই হচ্ছ। রাত সন্ধ্যাকে নিজের বুক থেকে সরালো, সন্দেহ দৃষ্টি ছুড়ে বলল, ওর চাকরিটা খাওয়ার জন্য এগুলো বলেছিস, তাই না? জানি না। আবার চর খাবি? আমার তোমাকে সব সময় আমার কাছে চাই। তুমি যখন চলে যাও তখন আমার খুব কষ্ট হয়, হিংসে হয়, মনে হয় তোমার অফিস তোমার দ্বিতীয় বউ। অফিস আমার বউ? তা নয়তো কি, সারাদিন তো তার কাছেই থাকো, শুধু রাতের বেলা আমার কাছে। রাত সন্ধ্যার কপালে গালে গলায় হাত বুলিয়ে পড়ল। শরীর তো ঠিক আছে, তাহলে কি মাথাটা গেছে? সন্ধ্যা মুখ কুচকিয়ে বলল, রাত ভাইয়া। আবার ভাইয়া? যতদিন না আমি 6 কাপড় খুলছি ততদিন তুমি ভাইয়া ভাইয়া রাত ভাইয়া। আমি কি 6 কাপড় পরি যে তুই 6 কাপড় খুলবি? যেদিন পরবা সেই দিনই খুলবো। তুমি ভাইয়া শব্দ মুছার অপেক্ষায় থাকো আর আমি 6 কাপড় খোলার অপেক্ষায়। রাত 10টা। সকলেই নিজের পেট শান্তিতে খাবার চিবুচ্ছে। কেউ কেউ মনের শান্তিতে গল্প জুড়ে দিয়েছে। পরিপূর্ণ সংসারের সকলের দিকে একবার চোখ বোলালো হৃদান। তিয়ামতের দিকে আর চোখে তাকিয়ে রাতের দিকে তাকালো। খাবারের এক অংশ মুখে পড়েছে সে। হৃদান গলা পরিষ্কার করে ছেলের উদ্দেশ্যে বলল, হঠাৎ করে যদি শুনিস তোর বোন আসতে চাইছে পৃথিবীতে, তাহলে কি তোর কোনো আপত্তি হবে? বাবার এমন প্রশ্নে রাত থতমত। মুখের দানা পেটে ঢোকার আগেই গলায় ঠেকেছে। বিষম খেয়ে কাশি উঠে গেল। সন্ধ্যা তাড়াহুড়োয় রাতের মুখে পানি ধরল। রাত চুমুক দিয়ে গলার দানা পেটে পাঠাতেই সন্ধ্যার আবেগে আপ্লুত ধ্বনি। আমার কোনো আপত্তি নেই। ননদ আর মেয়ে আমি একসাথে পালবো, দুজনকে দুকোলে বয়ে বড় করব। মামা, আমার ননদ কবে আসবে? তাহলে আমার মেয়েকে ইনভাইট পাঠাতাম। রাতের থমকে যাওয়া বিষমটা শরীর কাঁপিয়ে দ্বিতীয় দফায় আক্রমণ। চোখে বিস্ময়, গলায় কাশি নিয়ে একবার বাবা তো আরেকবার বউয়ের দিকে তাকাচ্ছে।